প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তরঙ্গ ও শব্দ যে চ্যাপ্টারটি রয়েছে, সপ্তম অধ্যায় শব্দ ও তরঙ্গ। এই শব্দ ও তরঙ্গ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের পাঠে আমরা যা শিখতে পারবো আমি বলে দিচ্ছি। শব্দ ও তরঙ্গ কি সে সম্পর্কে তোমরা শিখতে পারবে। অনুপ্রস্থ তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ কি তা ব্যাখ্যা করতে পারবে। তারপর তরঙ্গস্থিত বিভিন্ন সংজ্ঞা, তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা যেমন বিস্তার, দশা, কম্পন অথবা স্পন্দন, কম্পাঙ্ক, পর্যায়কাল, বিস্তার, তরঙ্গ বেগ, প্রতিধ্বনি, শ্রাব্যতার সীমা, এই সংজ্ঞাগুলি তোমরা চিত্রসহ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা চলো বিস্তারিত আলোচনা করি। তার আগে তোমাদের বলে নেই, এখন পর্যন্ত তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যে জানি শব্দ কি। শব্দ, এই যে আমি কথা বলছি, কি হচ্ছে? শব্দ হচ্ছে। ঘন্টা যখন বাজায় শব্দ হচ্ছে, টেবিলে আমি টোকা দিলাম শব্দ হলো, ঠিক আছে? গাড়ির শব্দ, ঠিক আছে? যে কোনো শব্দ আমরা বুঝি। এই শব্দটা জিনিসটা কি? শব্দটা হচ্ছে যা আমাদের কানে এসে কি শ্রবণের অনুভূতি জাগায়, অর্থাৎ কোনো মাধ্যমে সঞ্চারিত হয়ে আমাদের কানে যে পর্দা আছে, যে শ্রবণ ইন্দ্রিয় আছে, সেখানে আঘাত করে, যার ফলে আমরা কোনো কিছু শুনতে পাই। এই কোনো কিছু শুনতে পাওয়াই হচ্ছে শব্দ। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, যাহা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়, সেটাই হচ্ছে শব্দ। শব্দ কি আমরা জানলাম। এইবার আমরা দেখব কি তরঙ্গ কি। তরঙ্গ, তরঙ্গ মানে কি ঢেউ। যেমন পুকুরে যদি পুকুরের পানিতে যদি ঢেল ছড়ো, তাহলে কি হবে? চতুর্দিকে একটি ঢেউয়ের মতো করে চারদিকে ছড়িয়ে পড়ে। নদীর ঢেউ সবাই দেখেছে, নদীতে বাতাস যখন বহে তখন অবশ্যই কি হয়? নদীতে ঢেউ, নৌকা কি হয়? ঢেউয়ের তালে তালে দুলে, তাই না? এটা ঢেউ। অথবা রশিকে যদি আন্দোলিত করো, তোমার এখানে একটা আন্দোলিত হওয়ার তরঙ্গ সৃষ্টি হয়, ঢেউয়ের সৃষ্টি হয়, তরঙ্গ। তাহলে সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? তরঙ্গের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন, যাহা কোনো জড় মাধ্যমে শক্তি সঞ্চালিত করে, এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু কণাগুলো স্থানান্তরিত হয় না। কণাগুলো নিজ জায়গা থেকে কি আন্দোলিত হয়, কম্পিত হয়, কিন্তু কণাগুলো এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয় না। সঞ্চালিত হয় কি? শক্তিটা সঞ্চালিত হয়, ঠিক আছে? পুকুরে যখন ঢিল ছোড়ো, তখন মাঝখানেটা তরঙ্গ সৃষ্টি হয়। মাঝখানে পানিটা কি পুকুরের পাড়ে গিয়ে আঘাত করে না, আন্দোলনটা গিয়ে পুকুরের পাড়ে ঢেউটা গিয়ে আঘাত করে, সেটাই হচ্ছে তরঙ্গ। তরঙ্গের সংজ্ঞা জানলাম আমরা। তরঙ্গ কি দুই ধরনের। একটা অনুপ্রস্থ তরঙ্গ, আমি সংজ্ঞাগুলি লিখে দিচ্ছি পাশে, তোমরা নোট করে নিও। অনুপ্রস্থ তরঙ্গ, তরঙ্গ দুই ধরনের। একটা অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে, ধরো একটা ঢেউ, ঢেউ কেমন হয়? এরকম হয়, হ্যাঁ? এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ, নদীর ঢেউ। অর্থাৎ একটা রশি যদি আন্দোলিত করে এরকম একটা আকৃতির সৃষ্টি হয়, ঢেউয়ের সৃষ্টি হয়, এটা হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গটাকে বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ। এই যে তরঙ্গটা আমি আঁকলাম, এটা কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ এর তরঙ্গ শীর্ষ আছে, তরঙ্গ পাদও আছে। এটাকে বলা তরঙ্গ শীর্ষ, এটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, এটাকে বলা হয় তরঙ্গ পাদ। অর্থাৎ যার তরঙ্গ শীর্ষ আছে এবং তরঙ্গ পাদও আছে, সেটাকে আমরা বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ।
এটাকে আমরা আরো অন্যভাবে ব্যাখ্যা করতে সংজ্ঞা দিতে পারি। অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে যে তরঙ্গের কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়। কম্পনটা কোন দিকে হয়? উপরে নিচে হচ্ছে, তাই না? কম্পনটা হচ্ছে, আর অগ্রসর হচ্ছে কোন দিকে? সামনের দিকে, সোজা 90 ডিগ্রি কোণে সঞ্চালিত হচ্ছে। এটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। যেমন ঢেউ, সমুদ্রের ঢেউ, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে তোমার যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, অর্থাৎ রেখাগুলি পরস্পর সমান্তরাল পাশাপাশি রেখার মতো সৃষ্টি হয়। যেমন স্প্রিং কেমন থাকে? এমন থাকে না? স্প্রিং এর গতি। শব্দ, এই যে আমি কথা বলছি, শব্দ হচ্ছে, শব্দটা বায়ুর মাধ্যমে কিভাবে ছড়াচ্ছে? এটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ সমান্তরালে ছড়িয়ে পড়ছে, এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা অনুপ্রস্থ তরঙ্গ জানলাম, এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ কি বুঝতে পারলাম। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? যেমন শব্দ তরঙ্গটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গটা কিভাবে সঞ্চালিত হয়? যেমন কথা বললে কি হয়? ধরো একটি সুর শলাকাকে আঘাত করে, সুর শলাকা এরকম আকৃতির হয়, যদি এটাকে আঘাত করে তাহলে কি হবে? এটা কাঁপে। শব্দ মানে কম্পনের ফলে কি হয়? শব্দ, আমরা আগে প্রথমে পড়েছি শব্দ কি? শব্দটা সৃষ্টি হয় মূলত কম্পনের ফলে। তাহলে এখানে যখন আঘাত করা হবে তখন এটা কি হবে? এই মাথাটা এদিকে আসবে, কম্পনের ফলে একবার এদিকে যাবে, আরেকবার এদিকে আসবে। যখন এই প্রান্তটা এদিকে যাবে তখন এর পার্শ্ববর্তী বায়ু স্তরগুলোকে কি করবে? সংকুচিত করবে। ঠিক আছে? যখন আবার এটা এদিকে আসবে, অর্থাৎ বাম দিকে আসবে, তখন এই জায়গাটা শূন্য হবে, অর্থাৎ এই জায়গাটা কোনো চাপ থাকবে না। তখন এই সংকোচনটা পার্শ্ববর্তী বায়ু স্তরকে কি করবে? প্রসারিত করবে। পরবর্তীতে যখন এটা এদিকে চলে আসবে তখন এটা ফাঁকা হয়ে যাবে, আর পার্শ্ববর্তী বায়ু স্তরগুলো কি হবে? সংকুচিত হবে। এইভাবে শব্দ এক স্থান থেকে আরেক স্থানে একবার সংকুচন হবে, আরেকবার প্রসারণ হবে। এভাবে শব্দ এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয়। আশা করি বুঝতে পেরেছো অনুদৈর্ঘ্য তরঙ্গ কি এবং অনুপ্রস্থ তরঙ্গ কি। এইবার আমরা শিখব, এই যে তরঙ্গটা দেখতে পাচ্ছ, এই তরঙ্গের মধ্যে নানান বিষয় আছে, নানান, এবং সেই বিষয়গুলোর সংজ্ঞা আমরা জানবো। তরঙ্গ শীর্ষ তরঙ্গ পদ্ধতি আমরা জানি, বুঝলাম। উপরেরটা হলো তরঙ্গ শীর্ষ, আর নিচেরটা হলো তরঙ্গ পাদ। এখন বিস্তার, এই দেখতে পাচ্ছ বিস্তার জিনিসটা কি? এটা এই যে রেখাটা দেখতে পাচ্ছ সোজা, এটা হচ্ছে সাম্যাবস্থান, তরঙ্গের সাম্যাবস্থান, অর্থাৎ এই সাম্যাবস্থান থেকে যতটুকু উপরে ওঠে আবার ঠিক ততটুকু নিচে নামে। এই সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ দূরত্বকে বলা হয় বিস্তার। এটাকে বলা হয় বিস্তার। এটাও বিস্তার, অথবা যদি তুমি নিচের দিকে হিসাব করো, এটাও বিস্তার। অর্থাৎ যতটুকু সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে বিস্তার। কতটুকু উপরে উঠলো আবার কতটুকু নিচে নামলো, এটাকে বলা হয় বিস্তার। সংজ্ঞাটা হচ্ছে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকের সর্বোচ্চ সরণকে বলা হয় বিস্তার। এবার আসি দশা কি? এই যে তরঙ্গটা দেখতে পাচ্ছ, এই যে একটা তরঙ্গ শীর্ষ, এই যে তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গ শীর্ষগুলা যদি পি কিউ আর নাম দিই, এই পি কিউ আর হচ্ছে সমদশা, অর্থাৎ একই অবস্থান, সমান অবস্থানগুলি হচ্ছে দশা। তরঙ্গের যে কোনো কণার সমান অবস্থানগুলি হচ্ছে দশা। তাহলে আমরা বিস্তার এবং দশাও বুঝলাম। এবার আমরা শিখব কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? ধরো এই যে পি বিন্দু থেকে একটি বিন্দু যাত্রা শুরু করে আবার যে পি প্রাইম হয়ে আবার কিউ বিন্দুতে আসলো, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করলো আবার বিপরীত প্রান্তে গিয়ে আবার ঘুরে ঘুরে যদি আবার ওই সমদশায় ফিরে আসে, তাহলে হবে একটি পূর্ণ কম্পন বা স্পন্দন। এটাকে বলা হয় কম্পন, তাই না? এরকম কম্পন এক সেকেন্ডে যতগুলো সম্পন্ন করবে সেটাকে বলা হয় কম্পাঙ্ক।
অর্থাৎ পি থেকে ঘুরে ওই বিপরীত পাশে গিয়ে আবার কিউতে আসে, আবার কিউ থেকে ঘুরে গিয়ে আবার আর বিন্দুতে আসে। হ্যাঁ, তো পি থেকে কিউ এখানে একটা কম্পন হয়, কিউ থেকে আর পর্যন্ত আসতে এখানে আরেকটি কম্পন হয়। এরকম 1 সেকেন্ডে এরকম যতগুলো কম্পন সৃষ্টি হয় সেটাকে বলা হয় কম্পাঙ্ক। অর্থাৎ কম্পাঙ্কের সংজ্ঞাটা আমরা বলতে পারি 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন হয় বা পূর্ণস্পন্দন সম্পন্ন হয় তাকে বলি আমরা কম্পাঙ্ক। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। আমি প্রত্যেকটি সংজ্ঞা পাশে লিখে দিব, তোমরা লিখে নিও। এরপর আসি পর্যায়কাল। পর্যায়কাল, পর্যায়কাল কি? এই যে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একটি কম্পন সম্পন্ন হতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু বলা হয় পর্যায়কাল। অর্থাৎ পি থেকে কিউতে আসতে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়, আবার কিউ থেকে আর বিন্দুতে আসতে আরেকটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। এই কিউ থেকে আর আসতে যে সময়টা লাগে বা পি থেকে কিউতে আসতে যে সময়টি লাগে এই সময়টাই হচ্ছে পর্যায়কাল। এই সময়টা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালের সাথে কম্পনের একটি কম্পাঙ্কের সম্পর্ক আছে। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। টি সমান লিখতে পারি 1/f অথবা f সমান 1/t। তো কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে টি সমান 1/f। এটার ব্যাখ্যা আছে টি সমান 1/f হলো কেমন। আমরা জানি কি 1 সেকেন্ডে টি সেকেন্ডে একটি পুনঃস্পন্দন সম্পন্ন হয়। পর্যায়কালের সংজ্ঞা থেকে আমরা কি পারি? টি সেকেন্ডে সম্পন্ন হয় একটি পর্যায়কাল। টি সেকেন্ডে সম্পন্ন হয় কি? একটি কম্পন। তাহলে 1 সেকেন্ডে কত হয়? কতগুলো হবে? 1 সেকেন্ডে 1/t, এতটি কম্পন। 1 সেকেন্ডে যতগুলি কম্পন সম্পন্ন হয় সেটাকে বলা হয় কম্পাঙ্ক। সুতরাং f সমান কি বলতে পারি? f সমান 1/t। তাহলে কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্কটা হচ্ছে কি? f সমান 1/t। তাহলে আমরা কি পড়লাম? এখানে বিস্তার পড়লাম, দশা পড়লাম, কম্পন বা স্পন্দন বুঝলাম, কম্পাঙ্ক কি শিখলাম, পর্যায়কাল শিখলাম। হ্যাঁ, বিস্তার তো গেল একবার। তরঙ্গ বেগ। তরঙ্গ বেগটা কি? তরঙ্গ হচ্ছে এই যে কম্পনটা সৃষ্টি হলো, এটা একটা বেগ আছে, তাই না? এটার একটা বেগ আছে। অর্থাৎ 1 সেকেন্ডে এই তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। তরঙ্গ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। 1 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তরঙ্গ বেগ, অর্থাৎ d/t। অর্থাৎ 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হয় তরঙ্গ বেগ। তারপর আসি আমরা প্রতিধ্বনি। শব্দের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রতিধ্বনি। এই যে আমি শব্দ করছি, এখন কোনো প্রতিধ্বনি হচ্ছে না। দেখবে যদি বড় একটি হল রুমে যদি তুমি শব্দ করো, দেখা যাবে তুমি যে শব্দটা করতেছো সেই শব্দটা কিছুক্ষণ পর আবার পাল্টা কি শোনা যাচ্ছে তোমার কানে, অর্থাৎ রিপিট হচ্ছে। অর্থাৎ এই রিপিট হওয়াটা হচ্ছে কি? প্রতিধ্বনি। অর্থাৎ শব্দ সৃষ্টি হওয়ার পর যদি কোনো দূরবর্তী মাধ্যমে বাধা পেয়ে যদি আবার পূর্বের মাধ্যমে ফিরে এসে ওই শব্দটার পুনরাবৃত্তি ঘটে সেটাকে বলা হয় প্রতিধ্বনি। প্রতিধ্বনি সংজ্ঞাটা হচ্ছে কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ, ধরো এখানে একটি শব্দ সৃষ্টি করা হলো, এখানে একটা বাধা প্রতিফলক মাধ্যম আছে, এখানে বাধা পেয়ে যদি আবার পূর্বের মাধ্যমে ফিরে আসি, শব্দটা ফিরে আসার পরে যদি শব্দটা আবার কানে আলাদাভাবে শোনা যায় তাহলে সেটাই হবে প্রতিধ্বনি। প্রতিধ্বনি সম্পর্কিত আরো নানান বিষয় আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত জানবো। শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার সীমা হলে যে আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ। হ্যাঁ, এমন একটি শব্দ যদি করা হয় যেটা তুমি শব্দ শুনতে পাবে না। বাদুর পথ চলে, বাদুর শব্দ সৃষ্টি করে, কিন্তু বাদুরের শব্দ আমরা শুনতে পাই না। কেন? কারণ বাদুরের শব্দের কম্পাঙ্ক অনেক। কোন শব্দটা আমরা শুনতে পারি? শব্দের কম্পাঙ্ক যদি 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে হয়, শব্দের কম্পাঙ্ক এফ এর মান যদি
20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে হয়, তাহলে সেই শব্দটা আমরা শুনতে পাবো। এটাকে বলা শ্রাব্যতার সীমা। এই লিমিটটাকে বলা হয় শ্রাব্যতার সীমা। এখন যদি 20 হার্টজের কম হয় সেই শব্দটা শুনতে পাবো না, আবার যদি 20,000 হার্টজের বেশি হয় তাও শুনতে পাবো না। তাহলে সেই 20 হার্টজের নিচে যদি হয় সেটাকে বলা হয় শব্দে তোর। শব্দে তোর তরঙ্গ, সেটা হলো 20 হার্টজের নিচে, লেস দেন 20 হার্টজ। আর যদি 20,000 হার্টজের উপরে হয়, 20,000 হার্টজের উপরে হয়, 20 হার্টজের নিচে হলে শব্দোত্তর, আবার 20,000 হার্টজের উপরে হলে হবে শব্দোত্তর। অর্থাৎ এটা বোঝানো হয়েছে 20,000 হার্টজের উপরে যদি হয় কোনো শব্দ তরঙ্গ কম্পাঙ্ক, তাহলে সেটা হবে শব্দোত্তর। 20,000-এর বেশি হইলে, কথাটা এমন হবে না। 20 হার্টজের নিচে হইলে শব্দোত্তর, আর 20,000 হার্টজের বেশি হইলে সেটা হবে শব্দোত্তর তরঙ্গ। তাহলে আমরা এই শব্দ ও তরঙ্গের চ্যাপ্টারের যে মূল যে বেসিক ধারণা, সেই ধারণা আমরা পেলাম শব্দ কি, তরঙ্গ কি। হ্যাঁ, শব্দ তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা আমরা আজকে পাঠে শিখতে পারলাম। আশা করি বুঝতে পেরেছ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবে না, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আজ পর্যন্তই, সামনে দেখা হবে অন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো।